জন্য আমি হয়তো বেশি পড়াইতে পারবো না। আজকে আমাদের টপিকসটা হচ্ছে নন কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স সিস্টেম। তাহলে নন কনকারেন্ট মানে কি? একই পয়েন্টে মিলবে না বা একই পয়েন্টে একই পয়েন্টে মিলবে না অথবা একই পয়েন্ট থেকে বাইরের দিকে যাবে না। সবগুলো ফোর্স, ধরো চারটা ফোর্স আছে, তার মধ্যে দুইটা ফোর্স একই পয়েন্ট দিয়ে যাচ্ছে কিন্তু তৃতীয় আর চতুর্থ ফোর্সটা যাচ্ছে না, এরকম হবে। মানে সবগুলো ফোর্স একই পয়েন্ট থেকে যাবে না অথবা একই পয়েন্টে মিলিত হবে না। আর কোপ্ল্যানার ফোর্স মানে একই প্লেনে কিন্তু থাকবে। তার মানে এটাও কিন্তু 2D নাকি 3D? 2D। তাহলে এই টাইপের এই চ্যাপ্টারের অঙ্কতে মানে নন কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স সিস্টেমের ভিতরে আরো অনেকগুলো টপিকস আছে, তার মধ্যে আমরা এটাতে দেখতেছি বিম এবং পুলি। এখন পুলি কি জিনিস, বিম কি জিনিস, সেটা আমি করসপন্ডিং শুরু করলেই বলতেছি। তবে বিম সম্বন্ধে বলি। বিম হচ্ছে, তোমরা তো জানো, একটা হরাইজন্টাল মেম্বার। বিম থাকে কিভাবে বিল্ডিং এ? হরাইজন্টালি থাকে নাকি ভার্টিক্যালি থাকে? হরাইজন্টালি থাকে। আর কলাম কিভাবে থাকে? ভার্টিক্যালি স্যার। কলাম থাকে ভার্টিক্যালি। হ্যালো, যেটা বলতেছিলাম, নন কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স সিস্টেমের মধ্যে আমরা পড়তেছি বিম। আপাতত বিমটা দেখি, আমরা বিম শেষ করার পরে পুলিতে যাব। তো বিম হচ্ছে একটা হরাইজন্টাল মেম্বার। এখন একটা জিনিস বলো দেখি, বিমটা নিচের দিকে পড়ে যাচ্ছে না কেন? বিমটা মানে স্ট্যাটিক ভাবে উপরে হরাইজন্টালি বসে আছে কিভাবে, কি কারণে? কলাম সাপোর্ট দিয়ে রাখছে। কলাম সাপোর্ট দিয়ে রাখছে। এই সাপোর্ট জিনিসটা হচ্ছে মানে ফেইলিওর থেকে বা ডিফরমেশন থেকে, ডিফরমেশনে বাধা দেয় আর কি। মানে ডিফরমেশন হইতে দেয় না, অথবা ট্রান্সলেশন হইতে দেয় না, অথবা রোটেশন হইতে দেয় না। এই ধরনের বিভিন্ন ধরনের সাপোর্ট কিন্তু আছে। তাহলে সাপোর্ট গুলো কি কি আমরা দেখব। মানে কলাম, বিমে কলাম সাপোর্ট দিচ্ছে, অথবা লোড বিয়ারিং ওয়াল হলে লোড বিয়ারিং ওয়ালও সাপোর্ট দেয়। তো এইগুলো কি কি ধরনের সাপোর্ট হইতে পারে, কখন কোন ধরনের সাপোর্ট হইতে পারে, সেই জিনিসগুলো সম্বন্ধে আমরা একটু জানবো। তারপরেই আমরা আসলে ম্যাথমেটিক্স প্রবলেমে চলে যাব। তারপরে হচ্ছে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে বিমের উপরে কি কি ধরনের লোড থাকে। মানে বিমের উপরে কি কি ধরনের লোড থাকার কারণে সেটা বেঁকে যায়, কি কি ধরনের লোডের কারণে সেটা ভেঙে যেতে পারে। এই সমস্ত জিনিস আমরা একটু দেখার ট্রাই করবো। তাহলে দুইটা জিনিস আমরা ফোকাস করবো, একটা হচ্ছে বিমে কি কি ধরনের লোড থাকতে পারে, আরেকটা কি বললাম? দুইটা টপিক বলছে, একটা হচ্ছে বিমে কি কি ধরনের লোড থাকতে পারে, আরেকটা হ্যালো, মনে আছে? কিছুক্ষণ আগে বলছি কিন্তু। হ্যালো, তোমাদের কথা শোনা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। জি স্যার, যাচ্ছে। মানে তোমরা যদি কোনো কারণে মনেও না থাকে তাহলে স্যার মনে নাই এটা বলবা তো, নাহলে তো আমি বুঝতেছি না তোমরা আমার কথা শুনতেছো কিনা। আমি বললাম যে একটা হচ্ছে বিমের উপরে কি কি ধরনের লোড আছে, এই লোড সম্বন্ধে আমরা জানবো একটা কনসার্ন। আরেকটা কনসার্ন কি বলছিলাম? আরেকটা হচ্ছে বিমের লোডটা স্যার কার কার উপর যাচ্ছে ওইটা। সেটাই তো বললাম, লোড মানে তো ওইটাই, বিমের লোড তো বিমের উপরেই যাবে। বাট কি কি ধরনের লোড হইতে পারে সেটা আরেকটা জিনিস ছিল। স্যার রোটেশন টাইপের কিছু বলছিলেন। আরেকটা হচ্ছে সাপোর্ট কি কি ধরনের হইতে পারে। এই দুইটা জিনিসের উপর আমরা ফোকাস করবো, একটা লোড একটা সাপোর্ট। সোজা কথা বলতে গেলে দুইটা ওয়ার্ড মাথায় রাখলেই হবে। তাহলে আমরা যাই। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে মোমেন্ট। তোমরা এতদিন ধরে সামেশন অফ ফোর্সের ইকুয়েশন পড়ে আসছো, তাই না? সামেশন অফ ফোর্সের ইকুয়েশন পড়ে আসছো, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই।
সামেশন অফ এফ এই পড়ছো সবগুলো ফোর্সের ইকুয়েশন। তো আসল কথা হচ্ছে যখন কনকারেন্ট ফোর্স ছিল, এটা কিন্তু নন কনকারেন্ট ফোর্স। এই চ্যাপ্টার হচ্ছে নন কনকারেন্ট। আগের চ্যাপ্টারটা কি ধরনের ছিল? কনকারেন্ট ছিল। নন কনকারেন্ট ফোর্স হওয়ার কারণে একটু দেখাই আমি তোমাদের চিত্র দিয়ে, একটা নতুন ডিফরমেশন তৈরি হয়। সেটা হচ্ছে যেমন ধরো একটা এভাবে স্টিলের রড রাখা হইলো হরাইজন্টাল ভাবে, তারপরে এই পাশ থেকে একটা ফোর্স দেওয়া হইলো, এই পাশ থেকে একটা ফোর্স দেওয়া হইলো, এটাও পি, এটাও পি। তাহলে এই সিস্টেমটা কি ইকুইলিব্রিয়ামে আছে কিনা বলো দেখি। কনকারেন্ট মানে ইকুইলিব্রিয়ামে আছে কিনা জিজ্ঞেস করতেছে। রোটেশন না নাই। কেন নাই বলে মনে করতেছো? স্যার এখানে রোটেশন হবে। রোটেশন হবে। আমি বলছিলাম মানে স্ট্যাটিক পজিশন বা ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে, সেটা ট্রান্সলেশনও হইতে পারবে না, রোটেশনও হইতে পারবে না। মানে ডানে বামে উপরে নিচেও যাইতে পারবে না, নিজের জায়গায় থেকে ঘুরতেও পারবে না। এটা কিন্তু নিজের জায়গায় থেকে ঘুরবে, তাই না? জি স্যার। এখন হচ্ছে আমাকে এটা কোন ধরনের ফোর্স সিস্টেম বলো? এটা কি কনকারেন্ট নাকি নন কনকারেন্ট? কনকারেন্ট নন কনকারেন্ট। নন কনকারেন্ট। তাহলে দেখো কনকারেন্ট হইলে কোনোদিন রোটেশন করতে পারে না। কনকারেন্ট ফোর্স সিস্টেম যদি হয় তাহলে ওই সিস্টেমে কোনোদিন রোটেশন হইতে পারে না, অনলি ট্রান্সলেশন হইলে হবে, নাইলে হবে না, যদি কনকারেন্ট হয়। বুঝতে পারছো? কিন্তু যদি নন কনকারেন্ট হয় তাহলে সেটাতে অবশ্যই অবশ্যই রোটেশন কিন্তু আসতে পারে এবং আসবেই, মানে আসার সম্ভাবনা বেশি, ম্যাক্সিমামেই আসে। সেজন্যই স্ট্যাটিক পজিশনে থাকার জন্য তো আবার রোটেশন হইতে পারবে না। তো সেজন্যই কি আমাদের ফোর্সের ইকুয়েশনে আগে ছিল সামেশন অফ এফ এক্স, মানে এক্স এক্সিস বরাবর সরবে না, এটাই তো ছিল সামেশন এফ এক্স জিরো, মানে এক্স এক্সিস বরাবর সরবে না রেজাল্টেন্ট ফোর্স যেহেতু জিরো। আর সামেশন অফ এফ ওয়াই মানে ওয়াই এক্সিস বরাবর সরবে না, মানে 2D প্লেন যদি এক্স ওয়াই প্লেন হয়। ঠিক আছে? আরেকটা জিনিস আমাদের এখন নতুন ইন্ট্রোডিউস হবে নন কনকারেন্ট ফোর্স সিস্টেমের জন্য, সেটা হচ্ছে সামেশন অফ এম ইজ ইকুয়াল টু 0। এখন এমটা মানে কি? এম মানে হচ্ছে মোমেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই মোমেন্ট? আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম কিনা জানি না, তোমাদের সেকশনে বলছি নাকি অন্য সেকশনে বলছি। মোমেন্ট হচ্ছে ম্যাডাম কি সেন্ট্রয়েড শেষ করে নতুন চ্যাপ্টার শুরু করছেন আমাদের? না স্যার করেন। প্লেন মোশন প্লেন মোশন প্লেন মোশন কোর্স এখন ওই সেন্ট্রয়েড ধরছে কিছু পড়াইছে আর কি স্যার। মানে সেন্ট্রয়েড শেষ করে নতুন চ্যাপ্টার শুরু করছেন কিনা জিজ্ঞেস করতেছে। না স্যার করে নাই। আচ্ছা, সেন্ট্রয়েডের পরে মনে হয় তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া পড়াবেন। হোয়াট ডু ইউ মিন বাই মোমেন্ট অফ ইনার্শিয়া পরে আসছো, বাংলাটা পরে আসছো, ইংরেজি কি শুনে কি বুঝতেছো? জড়তার ভ্রামক। মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে এই জড়তার ভ্রামক এম ইনটু আর, ভর ইনটু দূরত্ব। বুঝি না। না আমি স্যার ভর শেষ ইনটু করি, দূরত্ব। আমি শেষ করি। জড়তার ভ্রামকে দূরত্ব কোনটা, ডিস্টেন্স কোনটা নেওয়া হইতো? স্যার ওই যে ফোর্স থেকে স্যার যত দূরে আছে এটা। আর একটা জিনিস হচ্ছে আমি বলি, সেটা কিসের সাথে রিলেটেড? জড়তার ভ্রামকটা কোন ধরনের ডিফরমেশনের সাথে রিলেটেড? ট্রান্সলেশন নাকি রোটেশন? ট্রান্সলেশন। রোটেশন রোটেশন স্যার। মেইনলি কিন্তু রোটেশন। একটা কাঠের দণ্ডকে যদি তুমি মাঝখানের সাপেক্ষে ঘুরাও, লেন্থ যদি এল হয়, মাস যদি এম হয়,
মাঝামাঝি এক্সিসের সাপেক্ষে সাইনোসয়েডাল এক্সিসের সাপেক্ষে ঘুরাইলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? পরে আসছো তো এগুলো, ml²/12। আর যদি এই যে সাপেক্ষে ঘোরানো হয় তাহলে কত? এই টাইপের কিছু পড়ছো যে মনে পড়তেছে, মানে ভ্যালুগুলো মনে না থাকলেও এই জাতীয় সিনারিও যে কিছু পড়ছিল, স্যার জি স্যার পড়েছিল। তো এই যে সাপেক্ষে হইলে ml²/3 হইতো। এই ধরনের অনেকগুলো জিনিস পড়ে আসছে। এটা হচ্ছে কোন এক্সিসের সাপেক্ষে ঘোরানো হচ্ছে, মানে রোটেশনের সাথে রিলেটেড। সেজন্যই এখানে এই মোমেন্ট জিনিসটা আসছে। মোমেন্ট হচ্ছে, মোমেন্ট থেকেই আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া শব্দটা আসছে। কোনো জায়গায় রোটেশন থাকলেই এই মোমেন্ট শব্দটা অবশ্যই আসবে। এখন মোমেন্ট হইতে পারে 3 ধরনের। আমি একটু বলি তোমাদের, মোমেন্ট হইতে পারে 3 ধরনের। আমি 3D বোঝানোর ট্রাই করি। এইটার লেন্থ হচ্ছে এইটা, লেন্থটার এক্সিসটা আমি এজিউম করলাম এক্স এক্সিস, তারপরে এটা হচ্ছে হাইট, এটাকে ধরলাম আমি ওয়াই এক্সিস, এবং এটার ডাইমেনশন ধরলাম আমি এটার ডাইমেনশন ধরলাম আমি এইচ, আর এইটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে জেড এক্সিস। এই বরাবর ধরলাম আমি জেড এক্সিস, মানে 3D একটা চিন্তা করে করতেছি আর কি। এই রোটেশন কিন্তু 3 এক্সিস বরাবরই হইতে পারে, স্যার 3 এক্সিস বরাবর রোটেশন। মানে রিয়েল লাইফে পসিবল আর কি। যেমন দেখো, এক্স এক্সিস বরাবর রোটেশন হইলে এটা কি ধরনের হয়? এক্স এক্সিসের চারপাশে যদি ঘুরতে থাকে এবং এক্স এক্সিসটা যদি এটার সেন্ট্রয়েড দিয়ে যায় আর কি, লেন্থের সেন্ট্রয়েড বরাবর, তাহলে স্যার একটা ইসের মতো দেখাবে স্যার, নাটাইয়ের মতো। মানে রোটেশন, তুমি ধরো এটাকে এক্স এক্সিস বরাবর রোটেশন করতে চাচ্ছ, তাহলে কি দিতে হবে? কোন ধরনের ফোর্স দিতে হবে? স্যার জেড অ্যাক্সিস বরাবর ফোর্স দিব। জেড এক্সিস বরাবর কি টেনশন নাকি কম্প্রেশন নাকি কি কি ধরনের ফোর্স সেটাই বলতে। টুয়ার্ডস দ্য পয়েন্ট যদি যেই স্যার, তাহলে তো অবশ্যই সেটা হচ্ছে, মানে তুমি যদি এক্স এক্সিস বরাবর ঘুরাইতে চাও তাহলে মোচড় দিতে হবে এটাকে, ক্লিনটন মোচড় টর্ক। টর্ক দিতে হবে, আসলে মোচড় দিতে হবে। এটাকে বলা হয় টর্ক অথবা টরশন বলা হয়, ঠিক আছে? তাহলে মোমেন্ট কিন্তু 2 ধরনের হয়। লেন্থ যেদিকে আছে সেই এক্সিসের চারপাশে ঘুরাইলে সেটাকে বলা হয় টরশন, আর অন্য 2 এক্সিসের সাপেক্ষে ঘুরাইলে সেটাকে বলা হয় বেন্ডিং মোমেন্ট। স্যার আরেকবার স্যার, লেন্থ বরাবর লেন্থের চারপাশে ঘোরানো সেটাকে বলা হয় টরশন। যেমন আমরা যখন কাপড় ধুয়ে দিই, কাপড় ধুয়ে দিয়ে কাপড় থেকে পানি ফেলে দেওয়ার জন্য, মানে ভিজা ভাবটা যাতে কমে যায়, একটা মোচড় দিই না আমরা? জি স্যার। তাহলে ধরো একটা শার্ট ধুয়ে দিচ্ছ বা একটা কাপড় ধুয়ে দিচ্ছ যে কোনো ধরনের, তাহলে সেটা ধোয়ার সময় কিন্তু লেন্থ বরাবর ধরে আমরা মোচড় দিই, এটা কিন্তু লেন্থের সাপেক্ষে ঘুরে। জি স্যার। তাহলে এটাকে বলা হয় হচ্ছে টরশন। জি আর কিভাবে বলবো, যেমন ধরো আমি একটা চিত্র আঁকি, এটা ধরো এই পাশে আছে, এই পাশে সাপোর্ট দিয়ে আটকানো বা দেয়ালের সাথে আটকানো আর কি। এই পাশটা ধরো তুমি এই পাশে ফোর্স দিলা উপরের দিকে, উপরের দিকে এটা ফোর্স দিলা, ফোর্স দেওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে কি, এভাবে করে বেঁকে যায় না, ডিফরমেশন হওয়ার ট্রাই করবে। আমি ডিফরমেশন হবে বলতেছি না, আমরা তো রিজিড বডি করতেছি, আমরা রিজিড বডি করতেছি।
তো ডিফরমেশন হওয়ার ট্রাই করবে, তাহলে যদি ডিফরমেশন হওয়ার ট্রাই করে তাহলে কোন বরাবর ঘোরার ট্রাই করতেছে? এটা যদি এক্স অ্যাক্সিস হয়, ওয়াই বরাবর। এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিফরমেশন হচ্ছে, কিন্তু কোন বরাবর ঘোরার ট্রাই করতেছে? বলো দেখি। স্যার এক্স বরাবর, নেগেটিভ এক্স। এটা জেড বরাবর ঘোরার ট্রাই করছে। স্যার এটা জেড এক্সিস বরাবরই তো হওয়ার কথা। ধরো জেড অ্যাক্সিস যদি এখানে হয়, মানে বোর্ডের সাথে পারপেন্ডিকুলার বা স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার, এই দেখো রেডিয়াসটা একটা কার্ভেচার তৈরি হচ্ছে এখানে জেড অ্যাক্সিসের সাথে। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? জি স্যার। এইগুলোকে বলা হয় ব্যান্ডিং মোমেন্ট। ব্যান্ডিং শব্দের অর্থ কি? ব্যান্ড মানে কি? বাঁকানো। তাহলে এখানে বাঁকানো হয়েছে না এটাকে? জি স্যার। তাহলে এই ব্যান্ডিং মোমেন্ট হচ্ছে দুই এক্সিস এর জন্য হয় 3D সিস্টেমে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস মানে হচ্ছে এক্স এক্সিসটা তো তুমি ল্যান্ড বরাবর না ধরে ল্যান্ড বরাবর তো জেড এক্সিস ধরতে পারো, এটা তো তোমার অ্যাজাম্পশনের উপরে। বাট সোজা কথা, ল্যান্ড বরাবর যে এক্সিস সেটা ছাড়া বাকি দুই এক্সিসের সাপেক্ষে যদি ব্যান্ড মানে ঘুরে তাহলে সেটা হচ্ছে ব্যান্ডিং মোমেন্ট। আর ল্যান্থের সাপেক্ষে যদি ঘুরে থাকে তাহলে সেটাকে কি বলে বললাম? নামটা মনে আছে? পেন্ডিং। টর্শন। টরশন। ল্যান্থের সাপেক্ষে ঘুরলে টরশন, বাকি দুইটা হচ্ছে ব্যান্ডিং। জি স্যার, পেন্ডিং। আচ্ছা, এই ব্যান্ডিং মোমেন্টটা তোমরা 2-1 এ পড়বা, হোয়াট ইজ ব্যান্ডিং মোমেন্ট এবং ব্যান্ডিং মোমেন্টের। ফোর্সগুলোর ক্ষেত্রে হ্যালো, জি স্যার। কথা বোঝা যাচ্ছে না, একটু কেটে কেটে আসতেছে মনে হয়। অন্যরা শুনলে, কারো ধরো কেউ কোনো কোয়ারি করছে কিন্তু ধরো আমি শুনতে পারি নাই, অন্যজনরা বুঝছো, তাইলে অন্যজনেই একটু শেয়ার করো, অনেক সময় বোঝা যায় না। জিজ্ঞেস করলাম স্যার, নন কারেন্ট ফোর্সগুলোর ক্ষেত্রে কি টেনশন আর কম্প্রেশনের কাহিনী আছে নাকি শুধু থাকতে মোশনের পারে, ব্যাপারে আমি আছে? আস্তে থাকতে পারে, ল্যান্ড বরাবর থাকলে তো থাকতে পারে, কিন্তু যেমন ধরো এটা ল্যান্ড বরাবর না, এটা কি ল্যান্ড বরাবর ফোর্স কাজ করছে? না স্যার। তাহলে এটা কিন্তু এক্সিয়াল ফোর্স না, মানে সোজা কথা টেনশন বা কম্প্রেশন না, এটা অন্য টাইপের ফোর্স। তো আবার ধরো কোন একটা ফোর্স এভাবে, অবজেক্ট এভাবে আসছে, তুমি এইভাবে ফোর্স দিলা, এইভাবে ফোর্স দিলা, তাহলে কি হয়? এই ফোর্সটাকে ভাগ করে দুইটা ফোর্স পাবে না? কম্পোনেন্টে ভাগ করলে একটা এই বরাবর, জি স্যার। একটা এই বরাবর, তাহলে এই ফোর্স নাই এখন আর। এটাকে ভাগ করলেও দুইটা ফোর্স পাবে না? জি স্যার, ফোর্স এই ইয়া বরাবর, হয়ে যায় স্যার। একটা এই বরাবর। তাহলে এখানে আমাকে বলো কি এক্সিয়াল মানে টেনশন কোনটা, কম্প্রেশন কোনটা, আছে কিনা টেনশন কম্প্রেশন? যেমন এটা টেনশন, এটাও টেনশন, বাট এই দুইটা টেনশন কম্প্রেশনের কোনটা পড়ে না। না স্যার। এই ধরনের আর কি, মানে থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা আমরা আস্তে ধীরে দেখবো। আসল কথা হচ্ছে মোমেন্ট জিনিসটা হচ্ছে যে রোটেশনের সাথে রিলেটেড, আমি এটাই বুঝাইতে চাচ্ছি। মোমেন্ট কয় ধরনের হইতে পারে? 3D সিস্টেমে 3 ধরনের হইতে পারে, একটা হচ্ছে লংগিটিউডানাল অ্যাক্সিস বরাবর, আর দুইটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস বরাবর, যদি আমি বইয়ের ল্যাঙ্গুয়েজ ইউজ করি। একটা হচ্ছে লংগিটিউডানাল অ্যাক্সিস মানে ল্যান্থ বরাবর যে অ্যাক্সিস সেটা, আর ট্রান্সভার্স অ্যাক্সিস মানে হচ্ছে ল্যান্থ ছাড়া বাকি দুই ডাইমেনশন বরাবর বাকি যে দুইটা অ্যাক্সিস আছে, এই দুইটা অ্যাক্সিসকে বলা হয় ট্রান্সভার্স অ্যাক্সিস। ঠিক আছে, এখন আমরা একটু ল্যাঙ্গুয়েজ গুলো পড়ার ট্রাই করি কি কি লেখা আছে। দা মোমেন্ট অফ এ ফোর্স, ফোর্সের মোমেন্ট হয়, ঠিক আছে, ইনারশিয়ার মোমেন্ট হয়, তারপরে হচ্ছে এটা হচ্ছে মোমেন্ট অফ এ ফোর্স বের করতেছি আমরা, মাসেরও মোমেন্ট হয়, মানে এম ইন্টু আর আর কি। তো যে কোনো কিছুর মোমেন্ট মানে হচ্ছে ওইটা ইন্টু ডিস্টেন্স। স্যার মাসের মুভমেন্ট কিভাবে হয় স্যার? এটা যে তোমরা অনেক সময় বললা মোমেন্ট অফ ইনারশিয়াতে কিন্তু মাসের মোমেন্ট থেকে অনেক সময় বের করা হয়, এমআর থেকে ইন্টিগ্রেশন করে বের করে না? জি স্যার। তারপরে হচ্ছে আর তোমরা মোমেন্ট অফ ইনারশিয়া অফ এরিয়াও পড়বা, এরিয়া পড়বা আবার একটা। আমাদের স্ট্যাটিকে মানে
স্ট্যাটিকে আমাদের এরিয়ারটা বেশি লাগে, মাসেরটা কম লাগে, মাসেরটা ডাইনামিক্সে লাগে বেশি। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ মাস, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া লাগে আমাদের স্ট্যাটিকে বেশি। তোমরা সিলেবাস কন্টেন্ট দেখলেই দেখবা মোমেন্ট অফ ইনার্শিয়ার দুইটা জিনিস আছে, একটা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া আর একটা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ মাস। মোমেন্ট অফ ইনার্শিয়া মাস হচ্ছে মাস ইনটু ডিসটেন্স থেকে ইন্টিগ্রেশন করে বের করা হয়, আর মোমেন্ট অফ এরিয়া হচ্ছে এরিয়া ইনটু ডিসটেন্স থেকে ইন্টিগ্রেশন করে বের করা হয়। আর মোমেন্ট অফ ফোর্স হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স থেকে যে কোনো ভাবে বের করা হয় আর কি। দেখো এখানে মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, কারণ এটা ফোর্সের মোমেন্ট। বুঝতে পারছো? এই ডিসটেন্সটা কি ধরনের করে নিবা সেটা আবার অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে। দেখো এখানে কিন্তু ডি আর লেখা হয়েছে, এটাকে অনেক সময় মোমেন্ট আর্ম বলে, মানে মোমেন্টটা হওয়ার জন্য মোমেন্টের হাত আর কি। এই ডিসটেন্সটাকে মোমেন্ট আর্ম বলা হয়। এই দেখো মোমেন্ট আর্ম তোমাদের জন্য নতুন টার্ম, সেজন্যই বলা হয়েছে মোমেন্ট আর্ম ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। এটা 2D এবং 3D তে হইতে পারে। about which is moment is taken, 3D তে হলে তিনটা অ্যাক্সিসের যে কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্টটা হইতে পারে, আর 2D তে হইলেও হইতে পারে ওই হিসেবে। as measured along the perpendicular to the force vector। এটার মিনিংটা আমি একটু বোঝানোর ট্রাই করি। যেমন এখানে যে ফোর্সটা ইনটু ডিসটেন্স করবা মোমেন্ট বের করার জন্য, সেই ডিসটেন্সটা হইতে হবে যে পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছে, যে পয়েন্টের সাপেক্ষে এটা ঘুরতেছে। আচ্ছা তুমি আমাকে বলো, এখানে যে ক্লক রোটেশনের কিছু ছবি দেয়া হয়েছে, এখানে ক্লক রোটেশন হচ্ছে কোন পয়েন্টের সাপেক্ষে বলতে পারবা? সেন্টারের সাপেক্ষে। মিড পয়েন্ট বা মানে সেন্টারের সাপেক্ষে আর কি, সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টের সাপেক্ষে। তারপরে হচ্ছে যে কোনো ক্লোজেট অন বা অফ করার জন্য আমাদের কিন্তু রোটেশন দিতে হয়। ওয়াটার ক্লোজেট যেগুলো আর কি, মানে কি বলা যায় এগুলোকে, মানে অ্যাকুরেট বাংলায় কি বলে, মানে যে কোনো একটা পাইপ স্টার্ট বা ইয়া করা আর কি। আমার সঠিক টার্মটা বাংলা টার্মটা মনে আসতেছে না, ইংরেজিতে ওয়াটার ক্লোজেটই বলা হয়। তোমরা এনভায়রনমেন্টে এগুলো ডিজাইন সম্বন্ধে পড়বা 3132 তে। আচ্ছা যেটা বলতেছিলাম, ওয়াটার ক্লোজেট বন্ধ করার জন্য কোন দিকে ঘুরাইতে হয়, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আর ওপেন করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আর কোন জায়গায় ইউজ করছো? স্যার সব জায়গাতেই। সব জায়গায় মানে কয়েকটা আর একটু এক্সাম্পল বলো। স্যার যদি মনে পানির থাকে। বোতল। পানির বোতলের কর্ক খোলার জন্য ইউজ হয়, যেটা প্যাঁচ দিয়ে কর্ক থাকে সেগুলোতে। আর কোনো কিছু? স্ক্রু খোলা স্যার। স্ক্রুতে ইউজ হয়। মানে এটা হচ্ছে ইউনিভার্সাল একটা রুল, হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু দিয়ে মানে ওই প্রসেসে করা হয়। ওই জিনিসটা তোমরা অলরেডি পড়ছো, ভেক্টরেও পড়ছো, ভেক্টরের ক্রস গুণনে পড়ছো না? জি স্যার। আচ্ছা অনেক জায়গায় পড়ছো এটা। এটা তোমরা সার্কিটেও পড়ছো, সার্কিটের ইয়েতেও আছে, ফ্লোতেও আছে। আচ্ছা যা হবে হোক। স্যার হ্যাঁ বলো। আমরা তো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনকে পজিটিভ ধরি সবসময়, কিন্তু সার্ভিং বা সিভিলে দেখা যায় ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরে, কারণ কি স্যার? কোনটা বুঝিনি? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনের কথা বলতেছি স্যার, এটা সবসময় আমরা পজিটিভ ধরি স্যার। অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, সবকিছু অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ না, অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। জি স্যার। মানে কোন জিনিস বের করতেছো সেই জিনিসের উপর ডিপেন্ড করে। এই জায়গা থেকে এটা অ্যান্টি ক্লকওয়াইজ গেলে তখন আমরা পজিটিভ বলি, ক্লকওয়াইজ কে নেগেটিভ বলি। এটা হচ্ছে অ্যাঙ্গেলের বিহেভিয়ার। এক একটা কিন্তু আসল কথা কি জানো, যিনি তৈরি করছেন এই সমস্ত সিস্টেম, যে তৈরি করছে সে তো সবগুলো করে নাই। ধরো একজনে অ্যাঙ্গেলেরটা করছে, অন্যজনে অন্য জিনিস করছে, এখন সে যেভাবে পারছে সেভাবে করছিল, ওইটাই এস্টাবলিশ হয়ে গেছে। অ্যাঙ্গেলেরটা তো একদম এস্টাবলিশড, কিন্তু আর কোনটা জিনিস ক্লকওয়াইজকে পজিটিভ বলছিল? অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। কোনো কিছু কি ক্লকওয়াইজ পজিটিভ আছে এ পর্যন্ত পদে আসছে? না স্যার। ক্লকওয়াইজ পজিটিভ
কিছুটা পড়বা কিন্তু ওইরকম না, আমি একটু ডিটেলস বললেই আসলে বুঝতে পারবা, এখন বুঝতে পারবো না। দেখি এই ক্লাসে শুরু করতে পারলে শুরু হবে, না নেক্সট ক্লাস আর কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে আছে আমাদের এখানেই আছে, দেখতেছো। আচ্ছা জিনিসটা বলি, এখানে ডিস্টেন্স হইতে হবে পারপেন্ডিকুলার, কেন এটা বলতে পারবা? যেমন দেখো, আমি ঘড়ির কাঁটাকে ধরো ফোর্স দিলাম এই বরাবর 10টার ঘড়ির কাঁটাকে, তাহলে ঘড়ির কাঁটা কি 11টার দিকে যাবে নাকি 9টার দিকে যাবে? মানে ঘুরবে কোন দিকে যদি ফোর্স দিয়ে ঘুরাইতে চাই ঘড়ির কাঁটাটা? ক্লক 20 ক্লক মানে 11টার দিকে যাবে নাকি 9টার দিকে যাবে? 9টা 9টার দিকে যাবে। কেমনে? স্যার, অন্য এটা কারো কি ভুল। অন্য কোনো ভিউ আছে? মানে তোমাদের তোমাদের মতামত জানতে চাচ্ছি, দুইজনে তো মতামত। হ্যাঁ, বলো। 10টাতেই থাকবে কিন্তু কাঁটাটাতে একটা কম্প্রেশন হইতে পারে। স্যার এখানে পজিশনই থাকবে, কিন্তু 10টাতেই এটা থাকবে, চেঞ্জ হবে 10টাতেই স্যার। থাকবে, চেঞ্জ হবে না। 10টাতেই থাকবে। মানে সোজা কথা চেঞ্জ হবে না, এটা পজিশন চেঞ্জ হবে না। কেন পজিশন চেঞ্জ হবে না বলি, ঘড়ির কাঁটাটা এই বরাবর ছিল 10টার দিকে, তুমি এই বরাবর ফোর্স দিছো, তাহলে ফোর্সের সাথে মোমেন্ট অফ সেন্টার কোনটা, যেটা সাপেক্ষে ঘুরতেছে, এই পয়েন্ট না, এই পয়েন্ট আর স্যার। কি মোমেন্ট অফ সেন্টারের সাথে ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 90 ডিসটেন্স বলছি, ডিসটেন্স। ফোর্সের সাথে মোমেন্ট অফ সেন্টারের পারপেন্ডিকুলার ডিসটেন্স, মানে মোমেন্ট অফ সেন্টার থেকে ফোর্সের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকার ট্রাই করো, তারপরে ওই ডিসটেন্সের ভ্যালুটা বল। ফোর্সকে তুমি এক্সটেন্ডও করতে পারবে। ফোর্সকে এক্সটেন্ড করলে এটা কি মোমেন্ট অফ সেন্টার দিয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে কোন একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে সেই পয়েন্ট থেকে ওই ফোর্সের উপর পারপেন্ডিকুলার লাইন আঁকলে ডিসটেন্স কত হবে? 0 হবে না? জি স্যার। এই পারপেন্ডিকুলার ডিসটেন্স 0 হওয়ার কারণেই কিন্তু এটা মোমেন্ট হচ্ছে না, ফোর্স ইনটু ডিসটেন্স না। জি স্যার। এই ডিসটেন্সের ভ্যালু কিন্তু আমাদের 0 চলে আসতেছে, পারপেন্ডিকুলার ডিসটেন্স হইতে হবে, এটা হইতে হবে কিন্তু পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেজন্য এই ডি আর লেখা হয়েছে। আরটা জেনারেলি পারপেন্ডিকুলারের লাস্ট ওয়ার্ডটা, ডি আর মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এবং এই পারপেন্ডিকুলার শব্দটা এখানে আছে। তাহলে এই ডিসটেন্সটা হইতে হবে পারপেন্ডিকুলার। যেমন আমরা দেখো দরজা খোলার জন্য কিন্তু এই সিস্টেমটা ইউজ করে, ডোর ওপেন করা বা ক্লোজ করা, যেগুলো রোটেট করা ডোর ক্লোজ হয়। এখন তো স্লাইডিং ডোরও আছে অবশ্য, আমি স্লাইডিং ডোরের কথা বলতেছি না। যেমন দেখো, তুমি যদি এইভাবে ফোর্স দাও, ধরো দিলা 2 কিলো নিউটন বা 2 নিউটন অথবা 2 পাউন্ড, আর এই ডিসটেন্সটা ছিল ধরো 10 ফিট অথবা 2 ফিট ধরো, তাহলে এখানে মোমেন্টের ভ্যালু কত? ঘুরবে কোনটার সাপেক্ষে? ঘুরতেছে ধরো এটার সাপেক্ষে, স্যার ওই এক্সিসের সাথে, হ্যাঁ স্যার, এটা সাথে ঘুরবে। এটার সাপেক্ষে ঘুরলে ফোর্সের সাথে এই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত? 2 ফিট। 2 ফিট। তাহলে ফোর্স ছিল 2 পাউন্ড আর ডিসটেন্স হচ্ছে 2 ফিট, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স 4 ইউনিট কি? 4 পাউন্ড ফিট। এই দেখো ইউনিট হবে আসলে পাউন্ড ফিট অথবা পাউন্ড ইঞ্চ, মানে ফোর্স ইনটু ডিসটেন্স। কিপ ফিটও হইতে পারে। এখন কিপ মানে কি? কে মানে কি? কে দিয়ে এক্সপ্রেস করা হয়, কে আই পি দিয়েও এক্সপ্রেস করা হয়। এটা হচ্ছে আসলে কিলো পাউন্ডকে সংক্ষেপে এভাবে লেখা হয়। তাহলে 1 কে ইজ ইকুয়াল টু কত পাউন্ড? 1000 পাউন্ড। মানে 1 কিলোগ্রাম ইজ ইকুয়াল টু, যেহেতু 1000 কেজি মানে 1000 গ্রাম, ঠিক একই ধরনের 1 কিলো পাউন্ড ইকুয়াল টু হচ্ছে 1000 পাউন্ড। এই ধরনের কিপ ফিটও হইতে পারে, কিপ ইঞ্চ হইতে পারে। এই দেখো কিপ কে দিয়েও লেখা হয়েছে, আবার কে আই পি দিয়েও লেখা হয়েছে। আচ্ছা গেল। এইবার
আমি বলতে চাচ্ছি ডোরটা খুললো, ওপেন হইলো জি স্যার। এখন, এবং ডোরটা ওপেন হওয়ার জন্য ধরো 4 পাউন্ড পার ফিট 4 পাউন্ড ফিট মোমেন্ট লাগবেই, মিনিমাম এত দূর মোমেন্ট দিতে হবে খোলার জন্য। তো তুমি যদি ফোর্সটা এই জায়গায় না দিয়ে 2 পাউন্ডটার পজিশন এই জায়গায় না হয়ে যদি এই পজিশনে হয় তাহলে কি খুলবে এটা? না স্যার, খুলবে না। কেন খুলবে না? ফোর্স তো সেমই দিচ্ছ। কারণ স্যার পজিশন তো চেঞ্জ হয়েছে স্যার, ওই পজিশন থেকে কি এক্স্যাক্টলি এত অ্যাঙ্গেলে তো ঘুরতে পারবে না স্যার। না, পজিশনটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের মোমেন্টই চেঞ্জ হবে কিনা সেটা দেখো। স্যার লাইন যে ওই যে ডিসটেন্সটা তো চেঞ্জ হচ্ছে, ডিসটেন্সটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ মানে কি কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে? So, কমে কমে যাচ্ছে। যাচ্ছে স্যার, কমে যাচ্ছে। তাহলে ওটা কিন্তু 2 ফিট থাকতেছে না আর, আরো কমে যাবে স্যার, 1 ফিট বা এরকম কিছু হতে পারে। মানে 1 ফিট থেকে সামান্য বেশি হবে কিন্তু 2 ফিট থাকতেছে না। 2 ফিট না থাকলে তো গুণফলটা 4 কোনোদিনই আসবে না। তাহলে স্যার গুণফলকে এখানে কি কোনো বলো। কিসের কারণে যে এতটুকু সে চলে আসলো এই ইয়া বরাবর, এতটুকু কমে গেল ডিস্টেন্স, তো এই ডিস্টেন্সটা কমার কারণে তো রোটেশনটা তো ঠিক মতো হবে না, ও কারণে মানে মোমেন্টটা মনে হয় ইয়া করতেছে স্যার তাহলে। না, রোটেশনে তোমার ডিসটেন্স তো কমে যাচ্ছে, এখানে জি আসলে রিয়েল লাইফে তো ফ্রিকশন আছে, ফ্রিকশন জি থাকার কারণে কিন্তু মিনিমাম কিছু তো লস হবেই। জি মানে তোমার হচ্ছে 4 পাউন্ড ফিট না দিলে ওটা খুলবে না, কিন্তু যদি তুমি ফ্রিকশন চিন্তা না করো তাহলে 1 পাউন্ড ফিট হইলেও কিন্তু দরজা খুলে যাওয়ার কথা। জি জি, কারণ ওই ইয়া তো আমি যেটা বলতেছি এখানে 2 ফিটের থেকে কমে যাচ্ছে, যার কারণে তোমাকে দরজাটা খুলতে গেলে ধরো তুমি এখানে দিচ্ছ 1 ফিট, এই ধরলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাহলে ফোর্স কত দিতে হবে তোমাকে দরজা খোলার জন্য? 4 পাউন্ড। 4 পাউন্ড দিতে হচ্ছে, তাহলে তোমাকে বেশি ফোর্স দিতে হচ্ছে, মানে সোজা কথা গুণফলটা হইতে হবে 4। আগে ছিল 2 × 2, এখন হয়ে গেছে 4 × 1। তাহলে ফোর্স যেমন দরকার, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ভ্যালুও দরকার। অতএব দুইটার উপরেই ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং ডিস্টেন্সটা পারপেন্ডিকুলারই দেখতে হবে, এটাই বারবার করে বলতেছি আমি। এবং এইভাবে ফোর্সটা দেওয়ার কারণে দুইটা ফোর্সের ক্ষেত্রেই আমাকে বলো দেখি এটা কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার ক্লকওয়াইজ। ঠিক আছে, সবাই কি বুঝতেছো কিনা? জি স্যার, ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘুরবে, ওকে। তাহলে এই মোমেন্ট হইতে পারে, মোমেন্টের সাইন আসলে দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর ফোর্সের সাইন কয়টা হইতে পারে? ফোর্সের সাইনগুলো ছিল কি কি মনে আছে? ফোর্স তো পজিটিভ লিখি কিন্তু ডিরেকশনটার উপর ডিপেন্ড করে। মানে ডিরেকশন গুলো কি কি ছিল সেটাই বলতেছে। এক্স এর ডিরেকশন কি কি ছিল? পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, মানে রাইট এই সাইনটা ছিল অথবা লেফট এই সাইনটা ছিল, এগুলো হচ্ছে ফোর্সের সাইন এক্স অ্যাক্সিস বরাবরের। আর ওয়াই অ্যাক্সিস বরাবরের ফোর্সের সাইন হচ্ছে হয়তো এইটা অথবা এটা, ঠিক আছে? আর মোমেন্টের সাইন হচ্ছে হয়তোবা এটা। এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার ক্লকওয়াইজ। অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারছো? এগুলো হচ্ছে ফোর্সের সাইন। স্যার মোমেন্টের বাংলা কি স্যার, বা ডেইলি লাইফে ইউজ করি এরকম কোনো ওয়ার্ড আছে? এটা হচ্ছে ওই ভ্রামক যেটা বললো সেটাই, কিন্তু সোজা ওইভাবে বাংলায় যদি বলি। ওইভাবে আমি আসলে ইংরেজি ওয়ার্ড তো বাংলা সবগুলো পসিবল হয় না আসলে, আর থাকলেও আমার জানা নাই আর কি। মানে এগুলো তো ইংলিশ টার্মে বেশি ইউজ হয়, ইংলিশ রাইটাররাই লিখছে, ইংলিশদের থেকেই উৎপন্ন, সবকিছুর বাংলা ওইভাবে নাই আর কি, করা হয়নি। তোমরা তো এখন পড়তেছো, আসলে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফার হয়ে যাইতে হয়তো এই কারণে এগুলোর কোনো বাংলা বই নাই ডিটেলস, বুঝো নাই? সেজন্য হায়ার স্টাডি কিন্তু অলওয়েজ ইংলিশে। আচ্ছা, মানে থাকলো আমার জানা নাই আর কি। আর বাংলা তোমাদের মানে ওইভাবে জেনেও লাভ নাই, কারণ ইংরেজি পড়ে যাবা, ইংলিশ টার্ম গুলো ইঞ্জিনিয়ারিং টার্মে ইউজ হবে, সেগুলোই মনে রাখা দরকার আর কি তোমাদের।
আচ্ছা যাক, তবুও কোনো সময় জানতে পারলে জানাইও ক্লাসে সবাইকে। আর হচ্ছে ক্লকওয়াইজও হইতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হইতে পারে। এখন অ্যান্টি ক্লকওয়াইজের আরেকটা নাম আছে, সেটা কি? কাউন্টার ক্লকওয়াইজও বলে, সিসিডব্লিউ বলে। অনেক জায়গায় দেখবা বইতে শুধু লিখছে সিসিডব্লিউ, আর এটাকে লিখছে সিডব্লিউ, মানে ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। অনেক সময় এভাবেও লেখা হয়। আচ্ছা, বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে এক্সপ্রেস করে আর কি। এখন দেখো এখানে একটা এক্সাম্পল দেয়া হইলো। এখানে এ পয়েন্টটা হচ্ছে মোমেন্ট অফ সেন্টার এজিএম করি আমরা, তাহলে আমাকে কোন ডিসটেন্সটা নিতে হবে সেটা সম্বন্ধে একটু দেখানো হচ্ছে। দেখো কোন ডিসটেন্সটা নিব আমি এখানে, ফোর্স ইনটু ডিসটেন্স কোনটা নিব, D1 কি D2 নাকি D3? D3 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 নিতে হবে, কারণ এটা 90 ডিগ্রিতে আছে। F ইনটু D3। এখন এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ। আচ্ছা গেল, এটা বলো দেখি। এটাতে কোনটা হবে? স্যার এটা ডিসটেন্সটা স্যার পারপেন্ডিকুলার। ফোর্সটা পিছনে এক্সটেন্ড করতে হবে। ফোর্সটা অবশ্যই এক্সটেন্ড করতে হবে, নাহলে তো পারপেন্ডিকুলার ডিসটেন্স রাখতে পারবো না। 90 ডিগ্রি। স্যার আবার ওই D3 হবে। এটা যে D3 হবে এমন না, আমি এমন এক্সপ্রেস করছি আর কি। এটা আরও হইতে পারে, মানে P ইনটু R হবে আর কি, এই ধরনের সোজা কথা। এটাকে DD এক্সপ্রেস করা হয়েছে, P ইনটু D। এটাও কিন্তু ক্লকওয়াইজ। এটা বলো দেখি, এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বল? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এটা D6 হবে 90 ডিগ্রিটা, আর এটাও এক্সটেন্ড করতে হবে, এটাও এক্সটেন্ড করে P ইনটু X দেয়া হইলে এটাকে। এবং A B C D এখানে এগুলো কি বলছিলাম? সেন্টার অফ কি? রোটেশন, সেন্টার অফ মোমেন্ট মোমেন্ট। লিখে দিয়েছে। তাহলে বুঝছো কিনা দেখো এখানে। স্যার তাহলে আমরা যদি সেন্টার অফ মোমেন্ট আর লাইন অফ অ্যাকশন অফ ফোর্সের সাথে মাঝখানে যে ডিসটেন্স, এই দুইটার পারপেন্ডিকুলার হইতে হয়। তো পারপেন্ডিকুলার না হইলেও তো স্যার মাঝে মধ্যে যদি 60 বা 70 ডিগ্রিতে ফোর্স দিই তখনও তো রোটেশন সম্ভব। রোটেশন সম্ভব, রোটেশন অবশ্যই সম্ভব, কিন্তু রোটেশন হবে পারপেন্ডিকুলার ডিসটেন্স যত তত। আমি দেখাবো, একটা অঙ্ক করে দেখাবো তোমাদের। স্যার আমি অ্যাঙ্গেল আসতেছি, কম হলে কি তো স্যার ওরকম আমি রোটেশন তো আসতেছি, হবে না আমি স্যার। আসতেছি, আমি আসতেছি। একটা অঙ্ক করাইলে তোমরা বুঝতে পারবে। যেমন এইটা, এটা কোন বরাবর ঘুরবে বলে বলা হয় এই সেন্টার অফ মোমেন্টের সাপেক্ষে? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরবে, কারণ ফোর্সটা নিচের দিকে। এটা দেখো দুই পাশে দুইটা সিস্টেম আছে, দুই পাশে দুইটার ওয়েটে প্রায় সেম ছিল, যার কারণে হরাইজন্টাল ছিল। যখন এই পাশে ওয়েটটা বেড়ে গেছে ডান পাশে, তখন এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরে গেছে। বুঝতে পারছো? এটা যে ক্লকওয়াইজ ঘুরবে সেটা তো বুঝতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার এটা দেখো, যখন এই গাড়িটা এই পাশে আসছে তখন এই পাশের ওয়েট এমনও বেশি, আর হচ্ছে এমনিতেই কিন্তু যে লেডার বা মই টাইপের যেটা এখানে রাখা হয়েছে সেটা এমনিতেই কিন্তু এই পাশে ওয়েট বেশি ছিল ডান পাশে, মানে সেলফ ওয়েট হিসেবে, সেজন্য এটা এই পাশে হেলে থাকে। যখন একটা গাড়ি এটার উপর উঠলো তখন দেখতেছো যে গাড়ির ওয়েটের কারণে তো আরো ওজন বেড়ে গেছে, অতএব এটা ক্লক ওয়াইজে থাকতেছে। আস্তে 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 যখন এখানে আসলো তখন এই পাশের ওয়েটটা বেড়ে গেছে, তখন এটা অ্যান্টি ক্লক ওয়াইজ হয়ে গেছে। বুঝতেছো? মানে আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বোঝানোর জন্য এই ছবিগুলো দেখাচ্ছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিসটেন্সের জন্য, তোমাদের কিছুক্ষণ আগে দেখাইলাম। ডিসটেন্স যখন বেশি থাকবে, ফার্স্টে যখন এখানে ছিল, এখানে ফোর্সটা কোনটা বলো দেখি? স্যার এখানে ফোর্সটা আসতেছে কোত্থেকে? পজিশন চেঞ্জের কারণে একদিকে চলে যেতেছে, এবার ও না, ওইদিকে চলে ফোর্সটা যেতেছে স্যার, আসতেছে এই কারণে। কোত্থেকে? ফোর্সটা আসতেছে কোত্থেকে? স্যার ম্যাচের জন্য। সেন্টার বুঝি নাই। স্যার ম্যাচের জন্য। ওয়েট থেকে আসতেছে, মানে মানে মানুষ যারা আছে বা গাড়ি যেগুলো আছে এগুলোর ওয়েট থেকে আসতেছে।
তাহলে দেখো ফার্স্টে যখন এখানে দাঁড়াইছিল তখন কিন্তু ডিস্টেন্সটা বেশি ছিল, ওয়েটটা কিন্তু সেমই, মানে ফোর্স চেঞ্জ হচ্ছে না, সেজন্য দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ছিল এটা। যখন আস্তে আস্তে ডিস্টেন্স কমাচ্ছ, সে যে পাশে আছে সেই পাশের ইফেক্টটা কমে যাচ্ছে, ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে ডান পাশেরটা যখন সমান হয়েছে তখন এটা ব্যালেন্সড কন্ডিশনে গেছে, মানে দুই পাশে সেম, মানে ক্লকওয়াইজ মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা সেম। এখানে যে এই পাশে দিচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট আর এই পাশে দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলি, এটা স্যার, যদি বলো। তাহলে স্যার যদি আমরা একটা কাঠি চিন্তা করি, কাঠিটাকে যদি একদম সিজি বরাবর ধরি, তাহলে এই ক্ষেত্রে তার ওই অ্যান্টি ক্লকওয়াইজ মোশন আর ক্লকওয়াইজ মোশন দুইটা ইকুয়াল তাহলে স্যার? অবশ্যই ইকুয়াল, দুই পাশে সেম। যদি সেটা হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়ালের ডেনসিটি হ্যাঁ স্যার, এবং বাঁশের কাঠি তো স্যার একটা দিয়েই তৈরি স্যার, হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল। না, বাঁশের কাঠি একই দিয়ে তৈরি হইলো, এক জায়গায় ফাঁপা আছে, এক জায়গায় হচ্ছে যে ই আছে, কি বলে, ও আচ্ছা। মানে ম্যাটেরিয়ালের ভিতরে যাইতে হবে, ইনার চিন্তা করতে হবে, মাইক্রোস্কোপিক ভিউতে চিন্তা করতে হবে তোমার। যেমন হচ্ছে উপরের দিকে থিকনেস একটু কম, নিচের দিকে থিকনেস একটু বেশি, এরকম থাকতে পারে না? মানে অনেক জি জিনিসেই স্যার কিন্তু পারে। চিন্তা করতে হবে সব ধরনের, মানে ম্যাটেরিয়াল কত হোমোজিনিয়াস হইতে হবে। হোমোজিনিয়াস মানে আমি বলি, কেমিস্ট্রিতে পড়ছো তোমরা, ধরো একটা গ্লুকোজের সলিউশন বানাইলা বা চিনির একটা সলিউশন বানাইলা, মিক্স করলা, তুমি যেখান থেকে নাও না কেন চিনি এবং পানির অনুপাতটা কিন্তু সেম। জি স্যার। এটা হচ্ছে হোমোজিনিয়াস সলিউশন আর কি। তো যদি নন হোমোজিনিয়াস স্যার হয় তাহলে মানে সেম হবে না, এবং রিয়েল লাইফে নন হোমোজিনিয়াস ম্যাটেরিয়ালই বেশি। হ্যাঁ বল, কি বলতে চাইছি? স্যার কেস 3 তে যখন আমাদের হচ্ছে ল্যাডারটা হেলেছিল বাম পাশে, যখন মানুষটা ওই পাশে ছিল, হুম, তো তখন হচ্ছে ওই দিকের মোমেন্টটা বেশি ছিল স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এই ডিসটেন্সটা কত? এটা 3 মিটার মনে হয়। 3 দিয়া 3 এই মনে হয়, ভালো মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা 3 এই স্যার ধরো, 3 মিটার স্যার। 3 মিটার এই ধরলাম, এই পাশেও দেওয়া ছিল ধরো 3 মিটার। মানে আমি যে এক্সাম্পল দিচ্ছি সেটাতেই দেখি ডিস্টেন্সটা বড় ফ্যাক্টর না, যে ডিস্টেন্স ধরে করতেছে সেটা দেখি। এর ধরো সেলফ ওয়েট কত ধরবা, এর ওজন, ছেলেটার একটা ওজন এজিউম করো। 20-20 করে ধরুন নাকি? না, দুইটা সেম না, কিন্তু সেম হইলে তো দুইটা সেম ডিস্টেন্সে দাঁড়াইতে হইতো, ছেলেটার ওজন 60 বেশি। আর 40। 60 আর 40 স্যার। 70 আর 40 ধরি, 70 আর 58 ধরি, মানে 70 কেজি, আমি কেজিতে ধরতেছি, মানে মাসেই ধরতেছি আসলে। 70 কেজি আর হচ্ছে 50 কেজি। তাহলে আমাকে বলো দেখি, ছেলেটা সেন্টার থেকে কত দূরে দাঁড়াবে, মেয়েটা যদি 3 মিটার দূরে দাঁড়ায়, ব্যালেন্স হওয়ার জন্য। মেয়েটার ক্ষেত্রে মোমেন্ট কত আসতেছে, মেয়েটা দাঁড়াচ্ছে 50 ইন্টু কত, 3। ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার ক্লকওয়াইজ। মেয়েটার জন্য ক্লকওয়াইজ। এবার ছেলেটার জন্য বলো। 70 এটার জন্য ক্লকওয়াইজ। 70 ইন্টু 210 into x equals to 150. x, মানে কত ডিস্টেন্সে সেটা আমরা বের করব। এই দুইটা যদি ইকুয়াল করো, 2.14 ডিস্টেন্স, 2.14 মিটার। এটাই বোঝাচ্ছে। দেখো 3 তে দাঁড়াইছিল প্রথমে, তখন অ্যান্টি ক্লকওয়াইজ বেশি ছিল, আস্তে আস্তে যখন ডিস্টেন্স কমতেছে ওই 2 পয়েন্ট, ওই ডিস্টেন্সে গিয়ে তোমরা যে ভ্যালুটা বের করছো সেই ডিস্টেন্সে গিয়ে দুইটা সেম হয়ে গেছে, মানে ব্যালেন্স হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার। এটা কি, এটার কনসেপ্ট কিন্তু বেশি লাগবে। স্যার এখানে কি সবসময় মাস হিসাব করব নাকি ওয়েটও হিসাব করব বা ফোর্সের মানে ভ্যালুটা? দুই পাশে যেটা হিসাব করবা সেম হিসাব করবা। যেমন 50 মাস ছিল, 70 মাসে ছিল, দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো ওয়েটে ধরলে কি হইতো, জি গুণ হইতো, জি জি ক্যান্সেল আউট হয়ে যেত, মানে যেটাই ধরো না কেন দুই পাশে সেম রাখতে। জেনারেলি ওয়েটেই ধরা হয়, পাউন্ডেই ধরা হয়, পাউন্ড বা কিপেই ধরা হয়। এই দেখো এটাতে এটা বোঝানো হয়েছে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ ব্যালেন্স হয়েছে। বুঝতে পারছো? 50 ইন্টু 3, 150 ইন্টু 1। আচ্ছা, এটা তো দেখো ব্যালেন্স হয়েছে 30 নিউটন ইন্টু 10 আর 10 নিউটন ইন্টু 30 মিটার 10 into 30। একই। তারপরে এখন দেখো, এটা দেখো যখন সে দূরে দাঁড়াইছিল
তখন বলতেছিল তুলতে পারতেছিল না, এই পাশের মানুষটা তুলতে পারতেছিল না, মানে চাপ দিয়ে যখন কাছে চলে আসছে তাহলে তুলতে পারতেছে। কেন? ফোর্স বেশি হওয়ার কারণে ওই ক্ষেত্রে। ফোর্স না, ফোর্স কিন্তু সেম, যখন ফোর্স সেম, মোমেন্ট মোমেন্টটা কমে স্যার যাচ্ছে, ডিস্টেন্স কমে মোমেন্টটা চেঞ্জ হচ্ছে। ডিস্টেন্স কমে যাওয়ার কারণে মোমেন্ট কমে যাচ্ছে, যার কারণে সে মোমেন্ট দিয়ে ইজিলি তুলতে পারতেছে। সে কিন্তু ফোর্স দিয়ে তুলতেছে না, সে কিন্তু মোমেন্ট দিয়ে তুলতেছে। মোমেন্ট। আর সে সিস্টেমটা কোথায় ইউজ করা হয় পরে আসছে, কোন ক্লাসে পড়ছে তো আমি সঠিক মনে নেই, মিনা কার্টুনেও দেখায় অনেক হচ্ছে সময় ওই যে স্যার ভারী জিনিস তোলার জন্য যে একটা লিভার ইউজ করা হয়। লিভার গুলো কোন এক ছোট ক্লাসে পড়ে আসছি আমরা, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, 3 ধরনের লিভার পড়ে আসছে। বুঝতে পারছো? এই কনসেপ্টটাই ইউজ হচ্ছে। এগুলো কিন্তু আমাদের জানা কনসেপ্ট, মানে আমরা এখন অ্যাপ্লাই করব। যেমন ঘরের হুক খোলার জন্য অনেক সময় ইউজ করি আমরা এটা, আর এই জিনিসটাতে আসো, যদি দুইটা ফোর্সের ভ্যালু এই সেম হয়, বুঝতে পারছো? এই দুইটা ফোর্সের ভ্যালু এই সেম যদি হয় কিন্তু ডিফারেন্ট ডিরেকশনে হয়, মিলতেছে কিনা দেখো, দুইটাই এফ কিন্তু ডিফারেন্ট ডিরেকশনে, একটা উপরের দিকে হইলে একটা নিচের দিকে রোটেশন হবে। তাহলে রোটেশন কিন্তু এরকম হইলেও হবে, এটা ধরো 4 নিউটন আর এটা ধরো 3 নিউটন হইলেও কিন্তু রোটেশন হবে, কিন্তু দুইটা কি সেম হইলো না স্যার। আমার কন্ডিশনটা হচ্ছে দুইটার ভ্যালুও সেম হইতে হবে, ডিরেকশন ভিন্ন হইতে হবে, এই দুইটা কন্ডিশন মানতে হবে। যদি এরকম হয় এবং তাদের মধ্যে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকতে হবে, যেমন আমি বলতে চাচ্ছি এই একটা আছে মেম্বার, তুমি এখানেও ফোর্স দিলা এখানেও ফোর্স দিলা, দুইটার ভ্যালু এই সেম, ধরো এটাও 2 এটাও 2, আমি ভ্যালুর দিক থেকে বলতেছি, ইউনিট লিখলাম না। তাহলে দেখো এটার মধ্যে কোন শর্ত মানতেছে না, ভ্যালু সেম ডিরেকশন ভিন্ন, এটা মানতেছে। আরেকটা শর্ত ছিল কি, দুইটার মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকতে হবে, দুইটার মধ্যে কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে না, জিরো। তাহলে এটা কিন্তু ওই কন্ডিশনে পড়বে না। আমি যে কন্ডিশনটার কথা বলতেছি, আমি যেটা স্যার এটা বলতেছি তো সেটাতে কনকারেন্ট ফোর্স হয়ে গেছে। এটা তো কনকারেন্টই হয়ে গেছে। তো আমি যেটা বলতেছি সেটাতে আমি একটু ডেফিনেশনে আসি, সেটা হচ্ছে দুইটা ফোর্স সেম, ডিরেকশন ভিন্ন, তাদের মধ্যে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকবে। এই দুইটা হয়েছে, ধরো এই অঙ্কতে আরো অনেকগুলো ফোর্স ছিল, তখন তো আবার নন কনকারেন্টই হয়ে যাবে, বুঝছো না? ধরো দুইটা কনকারেন্ট হইলে হবে না, সবগুলোই কনকারেন্ট হইতে হবে। আচ্ছা যাক, সোজা কথা, ভ্যালু সেম, ডিরেকশন ভিন্ন এবং পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকবে, মাত্র দুইটা ফোর্সেই থাকতে পারবে, এর চেয়ে বেশি থাকবে না। যদি এই শর্তগুলো মানে, তাহলে এই সিস্টেমটাকে বলা হয় কাপলিং সিস্টেম। কাপলিং সিস্টেম। অনেক সময় বইতে তোমরা কাপল্য পড়বা, মানে দুইটা ভ্যালু সেম, ডিরেকশন ভিন্ন, পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকবে। বুঝতে পারছো? এটা তোমাদের বইতেও আছে, একটু দেখে নিও, সংক্ষেপেই বললাম আমি। এই জিনিসটাতে আসতে চাচ্ছিলাম। তোমরা বললাম যে অ্যাঙ্গেল করে দিলেও তো রোটেশন হবে, দেখো অলরেডি অ্যাঙ্গেল করে দেয়া হয়েছে। এখানে মোমেন্ট অফ সেন্টার কোনটা বলো দেখি, ডায়াগ্রাম দেখি। A. স্যার বি। কোনটা সাপেক্ষে ঘুরবে? এর সাপেক্ষে এর সাপেক্ষে ঘুরবে কিন্তু, মানে এটা রেঞ্জের মতো আর কি, একটা রেঞ্জের মতো। এই জায়গায় ধরো স্ক্রু বা কিছু আছে, স্ক্রুটাকে টাইট দেয়া হচ্ছে আর কি, ক্লকওয়াইজ ঘুরে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। এখানে কয়টা ফোর্স আছে? দুইটা। একটা হচ্ছে অ্যাঙ্গেল করে 200 পাউন্ড নিচে এবং বামে, আর একটা হচ্ছে 300 পাউন্ড উপরের দিকে। ঠিক আছে, বুঝতে পারছো? এই দুইটাই ফোর্স আছে। জি স্যার। কোশ্চেনে কি বলছে দেখি, দ্য ক্র্যাঙ্ক মানে হচ্ছে ওই রেঞ্জ টাইপের, ওইটা shown in the following figure has acting on it a 200 pound and a 300 pound force as shown, যেভাবে শো করা হয়েছে সেভাবে আসছে। হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ দিস ফোর্সেস, এই দুইটা ফোর্স মিলে কি ধরনের মোমেন্ট দিবে, মোমেন্টের ভ্যালুটা কত এবং ডিরেকশনটা।
অ্যাবাউট দ্য এক্সিস এ পয়েন্টে যে এক্সিসটা আছে, এ পয়েন্টে এক্সিস মানে এক্সিসটা কোন দিকে বলো দেখি। এ পয়েন্টে স্যার এক্স বরাবর। এখানে তো এক্স ওয়াই কিছু নাই, স্যার স্ক্রিনের পারপেন্ডিকুলারলি। স্ক্রিনের পারপেন্ডিকুলারলি, অবশ্যই স্ক্রিনের পারপেন্ডিকুলার। তাহলে অবশ্যই এ পয়েন্ট বরাবর স্ক্রিনের পারপেন্ডিকুলার ভাবে সামনের দিকে বা পিছনের দিকে, স্ক্রিনের ভিতরের দিকে যে এক্সিসটা আছে সেই এক্সিসের সাপেক্ষে ঘুরবে এটা। একটা হচ্ছে ভ্যালু এন্ড হোয়াট ডিরেকশন উইল দ্য ক্র্যাঙ্ক টার্ন, মানে কোন দিকে ঘুরবে, এটা কি ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটাই বের করতে বলছে। কোয়েশ্চেনটা বুঝছো কিনা বলো আগে, কোয়েশ্চেনটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখি আমরা করলাম কি, স্যার স্ক্রিনের পারপেন্ডিকুলার এই বিষয়টি, বুঝিনি। স্ক্রিনের পারপেন্ডিকুলার এই বিষয়টি যার একটু বুঝাই দেন। কিভাবে বলতে পারি, স্ক্রিনের পারপেন্ডিকুলার দিতে হবে স্যার, এভাবেই তো করতেছে। আচ্ছা না, সে হয়তো বুঝতেছে না, একটু অন্যভাবে বোঝানোর ট্রাই করে। এটা যদি এইভাবে ঘোরানো হয় তাহলে এই পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছে না, সেন্টার বড় ইয়া করে। যদি এভাবে ঘোরানো হয় আর কি, জি স্যার, সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে এটা কিন্তু এই প্লেনের এই বরাবর যেটা পারপেন্ডিকুলার জি স্যার। এই এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে, তাই না? জি স্যার। জি স্যার। এটাই বোঝাইতে চাচ্ছি আমি। সেটা যে প্লেনে ঘুরবে তার সাথে পারপেন্ডিকুলার এক্সিসে, যেমন এটা যদি এক্স ওয়াই প্লেন হয়, মানে এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে এই পারপেন্ডিকুলারটা কোন এক্সিস হবে? জেড এক্সিস এর অ্যারাউন্ডে ঘুরবে। তার মানে আমরা যে এক্স ওয়াই প্লেনের কথা চিন্তা করতেছি, সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই করতেছি, সেখানে আসলে মোমেন্টটা আসবে কোন এক্সিসের সাপেক্ষে? ফোর্স যদি এক্স ওয়াই হয়, মোমেন্ট হবে জেড এক্সিসের সাপেক্ষে আর কি, এটাই বুঝাইতে চাচ্ছিলাম। জেড এক্সিসের সাপেক্ষে হবে। আচ্ছা সেটাই গেল, পারপেন্ডিকুলার এক্সিসেই হবে সোজা কথা, যে প্লেনে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার এক্সিস, এক্স ওয়াই প্লেন হইলে পারপেন্ডিকুলারটা তো জেড এক্সিস। আচ্ছা গেল। এখন হচ্ছে আমাকে বলো দেখি মোমেন্ট, এটা কি সেন্টার অফ মোমেন্ট। এখন আমাকে বলো সেন্টার অফ মোমেন্ট থেকে 300 পাউন্ডের জন্য পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 10 ইঞ্চ। 10 ইঞ্চ। ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স দিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম। এবার আমাকে বলো 200 এর জন্য পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত? 10। 200 এর জন্য স্যার 200 কে যদি আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টে সেটা তো আসতেছি, আমি দুইটা প্রসেসে করে দেখাবো, সেম ভ্যালু এ আসবে। আগে পারপেন্ডিকুলার ডিসটেন্স চিন্তা করো, মানে 200টাকে কম্পোনেন্টে ভাগ না করে। তাহলে দেখো ফার্স্টে এইভাবে করে এটাকে এক্সটেন্ড করলাম এবং এটা থেকে একটা তার উপর পারপেন্ডিকুলার লাইন টানলাম, এটা 90 ডিগ্রি। ওই নিচেই ছবিটা আঁকা আছে, এখানে ছবিটা আঁকা আছে। জি স্যার। এখন দেখো এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি। এটা আসলে সমদ্বিবাহু ত্রিভুজই হবে, মানে এই ত্রিভুজের মধ্যে আমরা যদি কোনটা জানি, এটা যদি থেটা ধরি বা আলফা ধরি, sin 45 ডিগ্রি বা cos 45 ডিগ্রি, কোনটা জানি আমরা, এখানে ভ্যালু জানি কোনটা, অতিভুজের ভ্যালু নাকি লম্বের ভ্যালু নাকি ভূমির ভ্যালু? স্যার আমরা এসি এর ভ্যালু এবি এর ভ্যালু জানি, আর এসি এর ভ্যালু যদি ডিগ্রি ধরে নিই তাহলে করতে পারবো। মানে এবি এর ভ্যালুটা তাহলে কিসের ভ্যালু, অতিভুজ নাকি লম্ব নাকি ভূমি? হাইপোটেনাস। হাইপোটেনাস স্যার। অতিভুজের ভ্যালু দিয়া সেই হিসেবে আমরা পারপেন্ডিকুলার মানে এসিটা বের করতে পারি, লম্বটা বের করতে পারি, sin থিটা ইউজ করে লম্ব বাই অতিভুজ করে। সেখান থেকে ডি এর ভ্যালুটা পাইলাম 14.14, ঠিক আছে 142। তো সেটা করলাম। তাহলে এখন 200 পাউন্ডের জন্য পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করে ফেললাম, সেটাই করা হয়েছে। 300 পাউন্ডের জন্য হচ্ছে এটা, আর 200 পাউন্ডের জন্য হবে কত? 200 ইন্টু কত?
14.142 সেটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। এখানে ক্লকওয়াইজ কিন্তু আসলে ইউনিটও লিখতে হবে। ইউনিটের ভ্যালু কি হবে মোমেন্টের? পাউন্ড 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 ইঞ্চ পাউন্ড ইঞ্চ হবে, কারণ ফোর্সের ভ্যালু পাউন্ড আর ডিস্টেন্সের ভ্যালু ইঞ্চ। ইঞ্চ। আচ্ছা, এখন স্যার এখানে ডিসটেন্স বলে ফিটে দেওয়া থাকতো তাহলে পাউন্ড ফিট হতো। অবশ্যই পাউন্ড ফিট হইতো, মানে কোয়েশ্চেনই যা দিয়ে আছে তার উপর। তারপরে হচ্ছে একটা জিনিস মনে আছে কিনা দেখো, ফোর্স যখন আমরা এইভাবে পাইছিলাম এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে কি ধরছি আমরা? পজিটিভ অ্যাজিউম করছি না? জি স্যার, পজিটিভ অ্যাজিউম করছি। তো চাইলে কি আমরা এটাকেও পজিটিভ অ্যাজিউম করতে পারতাম অঙ্কতে? না পারতাম স্যার, কিনা? পারতাম কিনা বল? মানে বাম পাশে পজিটিভ ধরে ফুল অঙ্কটা করলাম, বাম পাশে পজিটিভ মানে ডান পাশে নেগেটিভ আর কি। করা যায় তো? পারতাম। তখন হচ্ছে সাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ স্যার একটা চেঞ্জ আসতো। অঙ্ক কিন্তু ভুল হইতো না, কোনো জিনিসই চেঞ্জ হইতো সাইন না। নেগেটিভ সাইন চেঞ্জ। না, আমি বলি আমাদের তো জিরো আসতেছিল, সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু 0, আর সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু যদি 5 আসে তাহলে সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু -5 আসতো যদি আমরা উল্টা ভাবে করতাম, কিন্তু আমাদের তো জিরোই আসতেছিল বেশিরভাগই। তো সামেশন এফ এক্স এর ভ্যালু 0 মানে হচ্ছে তুমি ডানে পজিটিভ ধরলেও 0 আসবে, বামে পজিটিভ ধরলেও 0 আসবে। মানে আমি বুঝাইতে চাচ্ছি, আমরা যে অনেক সময় বলি যে আমরা অলওয়েজ করি, অবশ্য ডান পাশে পজিটিভটা 0, সরি ডান পাশে গেলে পজিটিভ এজিউম করি, এক্স এক্সিসে ওয়াই এক্সিসে উপরে গেলে পজিটিভ এজিউম করি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে, কিন্তু আমরা চাইলে কিন্তু উল্টাও এজিউম করে করতে পারি, অঙ্কে ভুল হবে না, অঙ্কতে ফুল মার্কসই পাই, তবে নর্মাল কনভেনশন সবাই এইভাবে ধরে আর কি। এটা তো একটা নর্মাল কনভেনশন আছে, কিন্তু ওইটাই কিন্তু ফিক্সড না, সেটা তো হচ্ছে ক্লকওয়াইজ কে আমরা পজিটিভ এজিউম করি, অ্যান্টি ক্লকওয়াইজ কে আমরা নেগেটিভ এজিউম করি। এটা কিন্তু তুমি চাইলে উল্টাও করতে পারবে, আমি বারবার করে বলতেছি এটা কিন্তু ফিক্সড কোনো কিছু না। তোমরা কিছুক্ষণ আগে একজন বলছিলে অ্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, এটার ক্ষেত্রে উল্টা হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু এটা কিন্তু কোনো ফিক্সড কোনো কিছু না, কিন্তু অ্যাঙ্গেলেরটা কিন্তু ফিক্সড, অ্যান্টি ক্লকওয়াইজ ছিল পজিটিভই ধরতে হবে, কিন্তু এইটার ক্ষেত্রে ক্লকওয়াইজও পজিটিভ ধরতে পারো তুমি, অ্যান্টি ক্লকওয়াইজও পজিটিভ ধরতে পারো, তবে বেশিরভাগ বইতেই ক্লকওয়াইজকে পজিটিভ ধরে করা, মানে ওই কনভেনশন জেনারেল কনভেনশন যেটা আর কি, যেটা ডান পাশে গেলে এক্স এক্সিসে পজিটিভ আমরা যেরকম এজিউম করি সেরকম, তবে ওইটা কোনো ফিক্সড রুল না, সেটাই বলতে চাচ্ছি। এখন দেখো এখানে করা হয়েছিল কি, assuming the clockwise moment as positive, ক্লকওয়াইজ মোমেন্টকে যদি আমরা পজিটিভ এজিউম করি তাহলে 300 ইন্টু 10 হবে পজিটিভ, আর সরি 200 ইন্টু 0.1442 হবে পজিটিভ, আর এটা হবে নেগেটিভ, কারণ ক্লকওয়াইজ পজিটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। এটা করার পরে ভ্যালু কত আসে দেখো তো, যোগ বিয়োগ করার পরে এই করা হয়েছে এখানে 300 ইন্টু 10 হচ্ছে নেগেটিভ, আর 200 ইন্টু 14.142 পজিটিভ, কত আসে -171.6 আসছে পাউন্ড ইঞ্চ, তাহলে মাইনাস আসছে, তার মানে কোনটা বড়, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? তুমি কোনটাকে পজিটিভ ধরছিলা? স্যার ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছিলাম। মাইনাস আসছে আমার, তাহলে ক্লকওয়াইজ আসছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ আসছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দেখো, তাহলে এই সাইনটা তুলে দিয়ে এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিলাম, এই সাইন মানে তো আসলে অ্যান্টি ক্লকওয়াইজ কে বুঝাইছে। জি স্যার। এখন তোমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, স্যারে ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ ধরছে, স্যারে তো বলছিল অ্যান্টি ক্লকওয়াইজ ধরলেও হবে, তো সেটাই আমি করলাম। আমি এবার আরেকটা করে দিলাম সেম জিনিসই, পরীক্ষায় আসলে তো তোমরা যে কোনো একটা করলেই হবে, অ্যাজিউমিং কাউন্টার ক্লকওয়াইজ কে মোমেন্টকে আমি পজিটিভ ধরলাম। এখন কাউন্টার ক্লকওয়াইজ কে পজিটিভ ধরলে হয়ে যাচ্ছে কি, এটা পজিটিভ হয়ে যাচ্ছে এবং এটা নিচেরটা নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে যাচ্ছে, তাইলে ভ্যালু আসতেছে পজিটিভ ভ্যালু কত আসতেছে 171.6। পজিটিভ আসা মানে কোনটাকে আমরা পজিটিভ ধরছিলাম? কাউন্টার ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছে। তাহলে এই কাউন্টার ক্লকওয়াইজ, দেখো আনসার কিন্তু কোনো পার্থক্য নেই, কাউন্টার ক্লকওয়াইজ আসছিল, এখানেও কাউন্টার ক্লকওয়াইজ স্যার আমরা হচ্ছে লেখার সময় সাইনটা মাস্ট দিতে হবে। দিয়ে দিলে ভালো, তো সংক্ষেপে করার জন্য অনেক সময় করা হয় কি ক্লকওয়াইজ পজিটিভ এইভাবে লেখা হয় আর কি, ব্র্যাকেট দিয়ে, মানে তুমি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে করছো।
এত লেন্দি ল্যাঙ্গুয়েজ তো আসলে লিখার টাইম থাকে না পরীক্ষা। বুঝতে পারছো? 171.6 আসছে, অঙ্কটা তো স্যার। ক্লিয়ার। জি স্যার। জি স্যার। এইবার তোমরা যেটা বলছিলা 200 পাউন্ডকে তো আমরা কম্পোনেন্টে ভাগ করেও করতে পারি, সেটা সেম জিনিস। স্যার এটা তো তাহলে পেঁচাই নেওয়া যাবে বেশি, কোনটা? কম্পোনেন্টে ভাগ করতে গেলে। কম্পোনেন্টে ভাগ করে করতে গেলে বিষয়টা তো জটিল হয়ে যেতেছে স্যার। না, আমি বলি দুইটাতেই একটা জিনিস অতিরিক্ত করা লাগতেছে। ধরো কম্পোনেন্টে ভাগ করার পরে তখন আর এই ডিসটেন্স বের করতে হয় না, আর যদি কম্পোনেন্টে ভাগ না করে ডিসটেন্স বের করতে হচ্ছে। দুইটার ক্যালকুলেশনে কিন্তু এক স্টেপ বেশি করতে হচ্ছে, যেটা কোশ্চেনে গিভেন আছে সেটা থেকে একটা স্টেপ বেশি করতে হচ্ছে। যদি তুমি এইভাবে করো তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করতে হবে, আর যদি পরের পেজের মতো করো তাহলে কম্পোনেন্টে ভাগ করতে হবে। দেখো 200 কে কম্পোনেন্টে ভাগ করলে কত কত আসে? 200, এই পাশে যাবে 200, 200 cos 45 এই পাশে 200 যাবে cos cos 45, এই পাশে যাবে sin 45। সেটাই করা হইলো, ভ্যালু বের করা হইলো। ঠিক আছে, তার মানে কি জি, এখন স্যার। কি 200 তো নাই, 200 টাকেই তো না, ভাগ করে এই দুইটাতে নিয়ে আসছে। এখন কয়টা ফোর্স তাহলে? আগে ছিল দুইটা ফোর্স, এখন ভাগ হয়ে কয়টা হয়ে গেল টোটাল? দুইটাই। স্যার এখন টোটাল হচ্ছে 3টা। 300 একটা, 141.42 একটা, আবারও 141.42 একটা। এখন তিনটারই পারপেন্ডিকুলার ডিসটেন্স বলো তো, 300 এর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? স্যার 10 ইঞ্চ। 10 ইঞ্চ। আর এটার হরাইজন্টাল যেটা 200 cos 45 টা, এটা 0। এটা 0, তাহলে এটার কোনো ইফেক্ট নাই। আর 200 sin 45 এরটা স্যার 20 ইঞ্চ। 20, তাহলে 200 sin 45 এরটা 20 ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। আর 300 টা অ্যান্টি ক্লকওয়াইজ, সেই হিসেবেই করছে। দেখো সেম ভ্যালু, আমি ক্লকওয়াইজ কে একবার পজিটিভ ধরে করছি, অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে করছি। তাহলে কোনটা ইজি? কোনোটাই কঠিন না কিন্তু, বাট তুলনামূলক এটা ইজি না কম্পোনেন্টে ভাগ করে ফেলা, নাকি? তোমাদের কোনটা ইজি মনে হয়েছে জানি না আমি, যদিও মানে বুঝাইতে চাচ্ছি ডিসটেন্স কে হয়তো পারপেন্ডিকুলার নিতে হবে, নাহলে ফোর্স কে তোমাকে কম্পোনেন্টে ভাগ করে পারপেন্ডিকুলার নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? আমি দুইটা জিনিসই দেখাইলাম, একটা অঙ্ক কিন্তু অনেক ভাবে করা যাইতে পারে। এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক, বইতে এভাবে করে দিছে, প্রথম সিস্টেমটার মতো করে দিছে। তো এটা কিন্তু দ্বিতীয় সিস্টেম দিয়েও করা যায়। এতদূর ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। স্যার আমাদের এই নন কনকারেন্ট চ্যাপ্টারে তো স্যার ফ্রিকশনের কোনো না, ফ্রিকশনের কোনো এফেক্ট নাই আপাতত, ধরতেছি না। ফ্রিকশন একটা নতুন চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার ছাড়া আর কোনো জায়গায় আমরা ফ্রিকশন এজিউম করতেছি। বুঝতে পারছো? ওই চ্যাপ্টার ছাড়া আর কোনো জায়গায় আমরা ফ্রিকশন এজিউম করব না। এরপর আস্তে আস্তে সাপোর্ট। আমি বলছিলাম তোমাদের বিম করতে গেলে আমাদের দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে সাপোর্ট। তো লোড আর সাপোর্ট শেষ করতে পারলে এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার, মানে বিমের টপিক গুলো। অতএব এতদূর পর্যন্ত যা পড়ানো হয়েছে ততদূর বুঝছো কিনা বল। জি স্যার, বুঝছি। আর আরেকটা জিনিস কি জানো, তোমাদের আমি বারবার করে বলতেছি সেটা, তবুও করতেছো কিনা আমি জানি না। যদি বুঝো বা না বুঝো, ধরো তোমাদের এখন বুঝছো না, তোমরা যদি বাসায় বসে মানে ফ্রি টাইমে আর কি, আমাদের ফ্রি টাইম মানে পড়ালেখার টাইমে 5-10 মিনিট যদি লেকচারটা একটু রিভিউ করো, তাহলে দেখবা যে মানে স্লাইডটা ওপেন করে একবার দেখে গেলা স্যারে এইসব জিনিস বলছিল, একটু রিমাইন্ড করা। যদিও ভিডিও দেখতে পারো তোমরা তোমাদের ইচ্ছা হলে, কিন্তু তোমাদের স্যার ভিডিওর কিন্তু ভার্সিটি খুলে দিলে ভিডিওগুলো কি স্যার কেটে দেওয়া হবে নাকি থাকবে স্যার? ভার্সিটি খুলে দিলে কোন ভিডিও গুলো? যেগুলো দেওয়া আছে স্যার ক্লাসরুমে স্যার, প্রত্যেকটা মানে সেগুলো আসলে যদি ডিলিটও করে দেওয়া হয় তোমাদেরকে জানানো হওয়ার তো কথা আগে থেকে। তো সেটা আসলে অথরিটির উপর ডিপেন্ড করে। অথরিটি যদি বলে হুট করে ডিলিট করে দিতে, তাহলে আমরা তো ডিলিট না করেও পারবো না, অথরিটির ডিসিশনের বাইরে তো আমরা যাইতে পারবো না। তাহলে আমরা বলবো যে তোমরা রেগুলার আপডেট ডাউনলোড করে রাখাই ভালো, জি এই স্যার। আর কি।
রিস্ক নিয়ে তো লাভ নেই, এবং রিস্কটা তো ইজিলি তোমরা ট্যাকেল করতে পারতেছো ডাউনলোড করে রাখলে, যদি তোমাদের রিস্কি মনে হয়। আচ্ছা, সাপোর্ট টাইপ, স্কিমেটিক, ডায়াগ্রাম, রিঅ্যাকশন এবং নাম্বার অফ রিঅ্যাকশন, সেটা হচ্ছে রিঅ্যাকশনটা থেকে আমি নেক্সট ক্লাসে শুরু করি। আমরা আরেকটা ক্লাস পাবো মনে হয় না মিডের আগে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। মিডের আগে কয়টা ক্লাস পাবো আমরা? স্যার এটা 1 সপ্তাহ। আর একটা পাইতে পারি স্যার। আজকে পর আরেকটা। আরেকটা পাবো। স্যার একটা পাবো 2 তারিখে। আচ্ছা, তোমরা কি আমাকে একটা এক্সট্রা ক্লাস দিতে পারবা যদি তোমাদের অতিরিক্ত প্রেশার না থাকে? হ্যাঁ স্যার। স্যার এই সপ্তাহ স্যার পারবো, সামনের সপ্তাহে পারবো স্যার। এই সপ্তাহে সব কুইজ শেষ হয়ে যাবে। এই সপ্তাহে বলতেছি না, আমাকে মিডের আগে দিলেই হবে। আমি কেন বলতেছি বলি, যেমন ধরো আমি এই চ্যাপ্টারটা শুরু করলাম, মানে তোমাদের রিসেন্টলি পড়াইছি হিসেবে হয়তো অনেক জিনিস মনে আছে। যখন আমি মিডের পরে আবার এই চ্যাপ্টারের বাকি অংশ পড়াইতে যাব, তাহলে দেখবে যে আগের জিনিসগুলো মনে না থাকলে তুমি এই চ্যাপ্টারে কিচ্ছু বুঝবে না। বুঝতে পারছো? আমি চাচ্ছি আসলে আমি যদি 2টা লেকচার পাই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তাহলে সেই 2টা লেকচার একটা তো এমনিই পাচ্ছি, আর একটা এক্সট্রা ক্লাস চাচ্ছিলাম আর কি। দেখো মানে তোমরা সুবিধা অনুযায়ী স্যার পাইলে আমরা দেওয়া সেই যাবে স্যার। এই হিসেবে শেষ করে দিতে পারবো। সামনের সপ্তাহে দিলে হবে স্যার। শুক্র শনিবার না, আবার শুক্র শনিবার না, শুক্র অফিসিয়ালি শনি- বন্ধের দিন, যেহেতু আমাদের মানে খুবই ঝামেলা যাচ্ছে, সেটা তো ফার্স্টেই বললাম তোমাদের। তবুও সিলেবাস শেষ করাইতে হবে, তোমরা পুজো মতো করে পড়াইতে হবে, সেজন্যই এক্সট্রা ক্লাস দিয়ে হইলেও আমাদের পড়াইতে হচ্ছে, এই আর কি। তো আজকে মানে আমাদের বাকি আছে কি কি একবার দেখে আসি, সেটাই দেখি। একটা হচ্ছে সাপোর্ট কন্ডিশন গুলো বাকি আছে, এগুলো থেকে পরীক্ষায় কিন্তু কিছু আসবে না, এগুলো হচ্ছে তোমাদের কনসেপ্টটা না বুঝলে মেইন অঙ্কগুলো বুঝবা না, সেজন্যই আমি এক্সট্রা ভাবে বলতেছি। এগুলো কিন্তু পরীক্ষায় সরাসরি কোনো থিওরি আসবে না, কোনো জিনিস আসবে না। যেমন চিন্তা করে দেখো, অঙ্ক আসলে আসতে পারে এইটা, কিন্তু এটার আগে আমি কত জিনিস আলোচনা করছি, এগুলো আলোচনা করলাম, এগুলো আলোচনা করলাম, এই মোমেন্টের ডেফিনেশন আলোচনা করলাম, এগুলো না বুঝলে কিন্তু তুমি ওই অঙ্কটা বুঝতে না। সেজন্য আসলে কোনো একটা অঙ্ক করার আগে অনেক জিনিস বুঝে আসতে হয়, আগে বেসিক গুলো ধরে আসতে হয়। তো এগুলো পরীক্ষায় আসবে স্যার না, এই আমাদের জিনিস টিচার যারা স্যার ওই বলো। স্যার আমাদের যারা ওই মানে কোর্স টিচার না, মানে পার্ট টাইম যারা, ওনারা কি থাকবেন স্যার ভার্সিটি, নাকি টিচার চেঞ্জ হবে? পার্ট টাইম মানে বুঝি নাই আমি। মানে যারা স্যার অন্যান্য কোর্স গুলো নিচ্ছে স্যার, মানে ডিপার্টমেন্টের কোর্স গুলো ছাড়া যেগুলো করাচ্ছে স্যার। মানে একটা এক্সাম্পল বলো, কোন কোর্সের কথা বলতেছো, বা মানে যেমন স্যার ধরো ম্যাথ ধরো টিচার, ফিজিক্স, তারপর ফিজিক্স ধরো টিচার। ম্যাথ টিচারে কি নন ডিপার্টমেন্টালে মানে কি পার্ট টাইম টিচাররা নিচ্ছেন থিওরি কোর্স নাকি সেশনাল? থিওরি কোর্স স্যার। সেশনাল হলো স্যার ওই হামিদ স্যার একজন নেয়, আর আচ্ছা, মানে যে টিচার এই হচ্ছে নিক না বাইরে কেন, আমার তো নাম জানার দরকার আমিনুর নেই, রহমান স্যার নেন, আর ওই ওটা বাইরে তো একজন সেমই থাকার কথা। হয়তো দেখা যাচ্ছে ও ফেস টু ফেস হয়ে গেলে তোমাদের সাথে কথা বলে টাইমটা হয়তো বা একটু রিশিডিউল করতে পারেন ওনার টাইম অনুযায়ী, যেহেতু ওনার বাইরে থেকে এসে আসানুল্লাহ এসে ক্লাস নিতে হবে, তখন সেটা ওনাদের উপর দেখা যাক, এটা নিয়ে একটা ওইটা নিয়েও একটা ডিসিশন হবে। আসলে এগুলো মানে কোনো কিছুই তো এখনো ডিসিশন হয় নাই, তো আমি সেজন্যই বলতেছি মানে ডিসিশন আসতে হয়তো টাইম লাগবে আর কি, মানে হুট করে ডিসিশন পাবা না। এখনো ইউজিসি থেকে ভার্সিটিকে কোনো ডিসিশন পাঠায়নি, ইউজিসি থেকে ভার্সিটিকে একটা ডিসিশন পাঠানোর পরে ভার্সিটি ওই ডিসিশনটা আমাদের সিস্টেমের সাথে কিভাবে খাপ খাওয়ানো যায় সেটা চিন্তা করবে, অতএব স্টেপ কিন্তু অনেক বাকি। আর ইউজিসি আজকে পাঠাইলে আজকেই বসে যাবে তা তো না, মিটিং এ যারা মেম্বার থাকবেন ওনাদেরও তো কাজ থাকতে পারে।
অতএব ধরো 10 জন মেম্বার থাকলে 10 জনের কমন টাইম হয় মতো করে দিতে বসতে হবে। আমার টাইম হইলো তোমার টাইম হইলো না, তাহলে তার বসা যাচ্ছে না। না স্যার। এই সেজন্য আসলে অফিসিয়াল যে কোনো একটা ডিসিশনে টাইম লাগে, এই আর কি। এইখানে 3 ধরনের সাপোর্ট আছে, 3 ধরনের সাপোর্ট এখানে টেবিলেও দেখানো হয়েছে। মেইনলি 3 ধরনের সাপোর্ট, রোলার সাপোর্ট, হিন সাপোর্ট আর ফিক্স সাপোর্ট। এখানে কোনো হিন সাপোর্ট, রোলার সাপোর্ট আর ফিক্স সাপোর্ট সম্বন্ধে একটু ডিটেলস বলা হয়েছে। তারপরে ওই লোড নিয়ে কথা বলা হয়েছে, মানে লোড আর সাপোর্ট যদি শেষ হয় এখান থেকে হচ্ছে আমাদের মেইন প্রবলেম শুরু, এগুলো পরীক্ষায় আসে, বুঝতে পারছো? এগুলো কোনটা কি জিনিস, এগুলো লোড আর সাপোর্ট বুঝতে পারলেই বুঝে যাবে। এবং দেখো এখানে কিন্তু ওই একটা নতুন ইকুয়েশন ইউজ হচ্ছে, কিসের ইকুয়েশন? মোমেন্টের ইকুয়েশন। আগে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ছিল 2টা, কনকারেন্ট হইলে, নন কনকারেন্ট কোপ্ল্যানার হইলে কিন্তু 3টা, মোমেন্ট আবার আর এফএক্সএফ হয়। নন কনকারেন্ট নন কোপ্ল্যানার হইলে কয়টা? তখন 4টা। তখন 6টা, সামেশন fx, সামেশন fy, সামেশন fz, সামেশন mx, সামেশন my, সামেশন mz। 3টা এক্সেসে বিবেচনা করতে হয় তখন তাহলে। মানে দুইটাই, একটা ফোর্সের ইকুয়েশন, একটা মোমেন্টের ইকুয়েশন, 3টা এক্সিস বরাবর, বুঝছি স্যার। 3 দুগুণে 6। তো এই 3D এরও কিন্তু আমাদের অঙ্ক আছে, সেটা 3D তে গেলে আমরা দেখব। মানে এক একটা চ্যাপ্টার এক একটা জিনিস করানো হয়েছে। 3D এর একটা চ্যাপ্টার আছে, তারপরে ফ্রিকশনের একটা চ্যাপ্টার আছে, নন কনকারেন্ট নন কোপ্ল্যানারের মানে 3D যেটা সেটা তো গেল, আর হচ্ছে কনকারেন্ট কোপ্ল্যানার আছে, আবার কনকারেন্ট মানে নন কনকারেন্ট কোপ্ল্যানারও আছে। মানে এই ধরনের বিভিন্ন ধরনের কন্ডিশন তৈরি করে করে আলাদা আলাদা চ্যাপ্টার করা হয়েছে, বুঝলেন? আশা করি আমরা 2টা ক্লাস পাইলে, একটা ক্লাসে সাপোর্ট এবং লোড গুলো করানো হবে তোমাদের, আরেকটা ক্লাসে হচ্ছে অঙ্কগুলো বুঝাই দেওয়া হবে। আশা করি শেষ হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, আমি এক্সট্রা ক্লাস দিলেও চাচ্ছি মঙ্গলবারের পরে দেওয়ার জন্য, নেক্সট উইকে দিলেও মঙ্গলবারের পরে। কেন জানো? কারণ মঙ্গলবারে কতদূর শেষ করতে পারি সেটার উপর ডিপেন্ড করে আমি ক্লাসটা দিতে চাচ্ছি। স্যার আমাদের বৃহস্পতিবার 10:30টার পরে কোনো ক্লাস থাকে না, আপনার যদি টাইম থাকে পরে। আমার নেক্সট উইকে ফাঁকা আছে, বৃহস্পতিবার 10:30টার পরে। এই উইকে ফাঁকা নেই, মানে আমার একটা অল্টারনেটিভ ক্লাস আছে আর কি, মানে এই উইকে থাকে পরের উইকে থাকে না, এই উইকে থাকে এর পরের উইকে আবার থাকে না, এরকম আর কি। এক উইক বাদ দিয়ে নিতে হয়। সেটা হচ্ছে বৃহস্পতিবার 10:30 থেকে 1টা পর্যন্ত একটা সেশনাল থাকে, মানে 0.75 ক্রেডিটের কোর্স তো 1.5, তোমরা তো করতেছো সবগুলো 1.5, প্রতিদিনই করা লাগে, প্রতি উইকে করা লাগে, প্রতিদিন মানে প্রতি উইকে করা লাগে। যদি 0.75 ক্রেডিটের কোর্স হয়, তোমরা এই ধরনের কোর্স পাবা আসলে 4.1 এ আর 4.2 তে। এই কোর্সগুলোতে হচ্ছে ওইভাবে করে যাইতে হয় আর কি, গ্যাপ দিয়ে এক উইক পর পর হয়। তো সেটাতে একটা ক্লাস আছে, সেটা বৃহস্পতিবার 10:30টায়। তোমরা তো দিতেই চাচ্ছ নেক্সট উইকে, তাই না? মানে এই উইকে তো না, নেক্সট উইকে। নেক্সট উইকে হইলে 10:30টায় আমি ফ্রি আছি, ঠিক আছে? আচ্ছা দেখা যাক, সেটা আমরা আগামী মঙ্গলবারেই ডিসিশন নিব আর কি, আমাদের সাথে কথা বল। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে? স্লাইডটা আমি দিয়ে দিব, দেখি আজকের মধ্যেই। কোনো কারণে না পাইলে একটা নক দিয়া, মানে আমাদের আসলে অনেক সময় অনেকগুলো স্লাইড, অনেকগুলো ম্যাটেরিয়াল, অনেকগুলো ভিডিও দিতে হচ্ছে, অনেক সময় মাথায় থেকে ছুটে যাচ্ছে। এজন্য কোনো কারণে যদি তোমরা না পাও আমাকে একটা নক দিয়ে দিও। জি স্যার। স্যার এরকম কি কোনো ব্যাপার আছে যে স্যার অনলাইনে ক্লাস হচ্ছে দেখে অনলাইনেই পরীক্ষা হবে বা এই সেমিস্টার বা এরকম? না, এই ধরনের কোনো আমি শুনি নাই এখন। ভার্সিটি খুলে যাওয়া মানে তো স্বাভাবিকভাবেই খুলে যাবে। যেমন না তুমি মানে প্রিভিয়াস সেমিস্টারের কথাটা চিন্তা করো, প্রিভিয়াস সেমিস্টারে হচ্ছে কিরকম ছিল।